নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে, বাণী তো অন্তরাকে নিয়ে এসেছে। অন্তরা এবার রক্তও দেয়। তো এরপরে বাণী বাইরে বেরিয়ে এসছে। তো ওর বাবা যখন নার্সের সাথে কথা বলছে, তো নার্স বলছে যে রক্তের ব্যবস্থা হয়ে গেছে। তো ওর বাবা বলছে রক্তের ব্যবস্থা হয়ে গেছে মানে কোথা থেকে হলো? বলছে যে আমাদের ব্লাড ব্যাংকে তো রক্ত ছিল না, কিন্তু ইনি সব ব্যবস্থা করেছেন। বাণী বেরিয়ে এসেছে। তো বাণীকে বলছে যেখানে পুরো শহর খুঁজে রক্ত পাওয়া গেল না, আমি 1 লাখ টাকার বিনিময়েও রক্ত পেলাম না, সেখানে তুমি কোথা থেকে পেলে? তখন বলছে যে পেলাম, ভগবানের আশীর্বাদ হলো, তাই একজন রক্ত দিতে রাজি হলো। বলে একজন রক্ত দিতে রাজি হলো কে? যে অনিরুদ্ধকে রক্ত দিতে রাজি হলো? তখন বলছে আপনি যখন এতবার করে জানতেই চাইছেন, তখন আমি বলে দিচ্ছি যে ওর নিজের বোন অন্তরা, সেই রক্ত দিতে রাজি হলো। তখন বলছে তুমি কি আর কাউকে পেলে না, যে তুমি অন্তরাকে নিয়ে এলে রক্ত দেওয়ার জন্যে? তখন বলছে আপনার কাছে কোনটা বেশি দামি? আপনার সত্যিটা সবার সামনে চলে আসবে, তখন আপনার পরিণতি কি হবে, সেই ব্যাপারটা ভেবে আপনার বেশি ভয় লাগছে, নাকি আপনার কাছে সেটার থেকেও দামি আপনার ছেলের জীবন? আপনি তো দেখতেই পাচ্ছেন যে আপনার ছেলে কোন সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছে। তো আপনার এই সিচুয়েশনে দাঁড়িয়েও নিজের কথাটা মনে হচ্ছে? তো এরপরে তো রক্ত টক্ত দেওয়া হয়ে যায়, অন্তরা বেরিয়ে আসে। তো ওর বাবা তখন আড়ালে লুকিয়ে পড়ে। তো অন্তরাকে বাণী জিজ্ঞাসা করছে তোমার শরীর ঠিক আছে? বলে হ্যাঁ দিদি, আমার শরীর ঠিক আছে, চিন্তা করবে না। বলছে তুমি ওনাকে দাদা ডাকো ঠিকই, কিন্তু আজকে তুমি একদম বোনের মতোই কাজ করলে। বলে আমি ওনাকে দাদা ডেকেছি, তাহলে কেন দাদাকে রক্ত দিয়ে বাঁচাবো না? এভাবে বলছে। বলছে কিন্তু আমি তোমাদের বিয়েটা কিন্তু মিস করে গেলাম। তো সেখানে কিন্তু ইনভিটেশনটা পেলাম না, কিন্তু একটা ইনভিটেশন কিন্তু চাই। আর তখন ওই আর্য বলছে হ্যাঁ ডেকে দেখবেন যে কতটা পেটুক। মানে মেয়ে আগে বলছে যে আর্যকেও ডাকতে পারেন, ডাকলে তবে দেখতেই পাবেন কতটা পেটুকো। আর্য বলছে হ্যাঁ কে পেটুক সেটা তো সামনাসামনি আসলেই বোঝা যাবে। তো এইভাবে কথাবার্তা হতে হতে তারা কিন্তু চলে যায়। এরপরে বাণী, অনিরুদ্ধর বাবা সবাই মিলে ভেতরে যায়। তো ডক্টরকে জিজ্ঞাসা করলে ডক্টর বলছে হ্যাঁ অনিরুদ্ধ এখন স্টেবল আছে। তো এবার অনিরুদ্ধর বাবা বলছে তোকে আর আউট হাউসে থাকতে হবে না, তুই এবার থেকে নিজের বাড়িতেই থাকবি। তো অনিরুদ্ধ তো বাণীর দিকে তাকিয়ে আছে। অনিরুদ্ধর বাবাও বাণীর দিকে তাকাচ্ছে। বলছে দেখ অনিরুদ্ধ, তোর মা কিন্তু তাতেই খুশি হবে তোকে যদি আমি বাড়ি নিয়ে যাই। তো অনিরুদ্ধ বলছে যে আমার মেয়ে আর মেয়ের মা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। তখন মনে মনে বলছে অনিরুদ্ধর বাবা, এই তো হচ্ছে ব্যাপার, এখন তো আমাকে বাধ্যতামূলক এই বাণীকেও বাড়িতে নিয়ে নিয়ে গিয়ে তুলতে হবে। বলছে ঠিক আছে তাহলে তাই হবে, তোরা তিনজনেই বাড়িতে যেতে পারবি। এই বলে উনি বেরিয়ে যান। এদিকে অনিরুদ্ধর মা বাড়িতে ঈশানীর সাথে কথা বলছে ফোনে, যে ঈশানী ওদিকে চিন্তা করছে। তো অনিরুদ্ধর মা বলছে সত্যি এই কয়দিন যা গেল না, মানে সত্যি ভগবানের আশীর্বাদ যে আমার ছেলেটাকে আমি ফিরে পাচ্ছি। এভাবে কথাবার্তা বলছে যে আমি জানি যে তোমরাও খুব চিন্তা করছিলে। তো তুমি ওই অনিরুদ্ধ যে সুস্থ হয়ে বাড়ি ফিরছে সেই খবরটা ঈশানীদের বাড়ির সবাইকে জানিয়ে দিতে বলে অনিরুদ্ধর মা। আর এই কথা বলতে বলতেই কিন্তু অনিরুদ্ধরা বাড়ি চলে আসে। তো অনিরুদ্ধকে দেখে তোর মা খুব খুশি, দেখছে সঙ্গে করে বানিয়েও এসেছে। তো অনিরুদ্ধকে ওর মা নিজের কাছে ডাকছে, অনিরুদ্ধ কাছে যায়। বলছে বাবা তুই যে ফিরে এসেছিস, তাতে আমি যে কি শান্তি পেয়েছি, আমার মনের উপর দিয়ে যে কি যাচ্ছিল, যদি তুই না আসতিস আমি কিন্তু মরেই যেতাম। তাই বলছে। বলে না মা এরকম করে কেন বলছো? তো এরপরে তো অনিরুদ্ধকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলছে। অনিরুদ্ধ যখন ঘরে যাচ্ছে, ওদিকে বাণীদেরকে বলছে অনিরুদ্ধর বাবা যে তোমাদের জন্য গেস্ট রুম রেডি করা হয়েছে। অনিরুদ্ধ বলছে কেন গেস্ট রুম কেন? আমি তো বলেছিলাম যে আমার মেয়ে আর আমার মেয়ের মা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, না হলে তো আমি এই বাড়িতে পাও রাখতাম না। তখন বলছে যে আচ্ছা মা, তুমি কি চাও বলো? তুমি চাও না যে বাণী আর তার মেয়ে আমার সাথে থাকুক? তখন ওর মা বলছে তোর শরীর ভালো না, তুই ঘরে যা, আমি দেখছি। বলে না, তোমার সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, বলো তুমি কি চাও? তখন ওর মা বলছে আচ্ছা ঠিক আছে, তোর শরীর এখন ভালো না, তুই অসুস্থ, বাণী আর ওর মেয়ে তোর সাথেই থাকবে, যা। এই বলে বাণীও অনিরুদ্ধকে ধরে ধরে নিয়ে ঘরে যায়। তো এরপরে অনিরুদ্ধকে শোয়াচ্ছে বিছানাতে ধরে ধরে, যেহেতু পেটে ব্যথা আছে। তো এবার যখন পাটা ধরে তুলছে, অনিরুদ্ধ বলছে না না, পা তুলবেন ধরবেন না। বলে আপনি আমার থেকে বয়সে বড়, আমি আপনার পা ধরতেই পারি, তাতে কোনো অসুবিধা হবে না। তো এই বলে অনিরুদ্ধর পাটা তুলে দেয় বিছানার মধ্যে। অনিরুদ্ধ শোয়। এরপর ওর মেয়ে বলছে বাবা তুমি শো, আমি পাশের ঘর থেকে আমার পুতুলটা নিয়ে আসি। আচ্ছা, আমি কি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো যেরকম ভাবে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও? তখন অনিরুদ্ধ বলছে আমার সোনা মেয়ে, আমার কিচ্ছু লাগবে না, আমি এমনি ঘুমিয়ে পড়বো, যাও তুমি পাশের ঘর থেকে পুতুলটা নিয়ে এসো। এই বলে ওর মেয়ে পুতুল আনতে চলে যায়।
এরপরে বানি এদিকে ওষুধ টষুধ খাইয়ে দিচ্ছে, আবার আঁচল দিয়ে মুখ মুছে দিচ্ছে। যখন তারা একটু কাছাকাছি চলে যাচ্ছে তখন দুজনে আবার দুজনের দিকে তাকাচ্ছে। এই চলছে। তো এরপরে অনিরুদ্ধ বলছে, আমার পেটে না টান লাগছে, তো একটু উঠে বসলে ভালো হতো। তো এরপরে বানি উঠিয়ে বসাচ্ছে। তখন অনিরুদ্ধ তো আপনি আপনি করে কথা বলে তুমি বলে ফেলেছে যে, সত্যি তুমি আমার জন্য যা করলে না আমি কোনোদিনই ভুলবো না। তখন বানি তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে, বানিও অনিরুদ্ধর ঘাড়ে হাত দিয়েছে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তো অনিরুদ্ধ বলছে, সরি আসলে আমি আপনাকে, তখন বলছে, আপনি আমার থেকে বয়সে বড়, আপনি আমাকে তুমি বলতেই পারেন, কোনো অসুবিধে নেই। ওদিকে বিদ্যুৎকে ওর বউ বলছে, একটা কাজও তোমার দ্বারা হলো না। তুমি এর আগেও বানি আর ওর মেয়েকে মারতে গিয়ে ধরা পড়লে, জেল খাটলে, আর এবারও তুমি বানিকে মারতে গিয়ে অনিরুদ্ধকে মেরে দিলে। এটা তুমি ঠিক করলে না, তোমার দ্বারা একটা কাজও হয় না। তো বিদ্যুৎ বলছে, তুমি চুপ করো তো, আমার ভাল লাগছে না তোমার কথা শুনতে। এমনি ঘরে ঢুকে ঘরের বাইরে থেকে তালা দিয়ে আছি, কখন বানি আসে না কে আসে। তখন বলছে, শোনো, এইভাবে হতে পারে না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। অনিরুদ্ধ বলছে, তোমার বলছে আর কি, বিদ্যুৎ বলছে, তোমার বুদ্ধি? না না, শুনতে পারবো না। বলে, শোনো না, আমরা ছদ্মবেশ নেব। বলে, কি ছদ্মবেশ? কি বলছোটা কি? বলে, হ্যাঁ, আমরা বুড়ো বুড়ি সেজে থাকবো, আর কেউ আসলে বলবো যে আমরা মানে বিদ্যুতের শ্বশুর শাশুড়ি, তাই পরিচয় দেবে আর কি, মানে বিদ্যুতের বউয়ের বাবা মা, তাই পরিচয় দেবে আর বলবে বিদ্যুৎ আর বিদ্যুতের বউ পালিয়ে গেছে, এরকম মানে ঘুরতে গেছে, এরকম একটা ব্যাপার বলবে। না হলে ওরা বাইরেও যেতে পারছে না। তখন বিদ্যুৎ বলছে, কি সাজবে তুমি? কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে বিদ্যুৎ একদম বয়স্ক মানুষ হয়েছে, চুল দাড়ি গোঁফ সবকিছু লাগিয়েছে। আর এদিকে ওর বউ একদম মানে ফ্যাশনেবল বয়স্ক মহিলা, মানে একেবারে ফেন্সি বলতে পারা যেতে পারে। একদম এমন ড্রেস পোশাক পরেছে যেন কোনো ইয়াং মেয়ে একটা পরেছে। তখন বলছে, তুমি তুমি এইভাবে বুড়ি সেজেছো? বিদ্যুৎ বলছে, বলে, কেন? তোমার কি মনে হয় যে বয়সকালে আমি ওই গরদের শাড়ি পরে, হাতে মোটা মোটা শাখা পলা পরে, মাথায় ঘোমটা দিয়ে থাকবো? আমার বয়স হয়ে গেলেও আমি এইভাবেই থাকবো। বলে, ও আচ্ছা, তাই বুঝি? তাহলে আমি মরে গেলেও কি এভাবেই পরবে ড্রেস পোশাক? বলে, এই পাতলা ফিতের মতো ব্লাউজ আর এই ফিনফিনে শাড়ি? বলে, হ্যাঁ, এক্স্যাক্টলি। শুধু শাড়িতে লালটা থাকবে না, সাদা ফ্যাটফ্যাটে একটা ব্যাপার থাকবে, তাই বলছে। বলে, সত্যি ভগবান, তুমি আমাকেই তুলে নাও, বিদ্যুৎ বলছে ওর বউয়ের কথা শুনে। এরপরে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধকে ধরে ধরে বানি ঘরের মধ্যে হাঁটাচ্ছে। একটু পেটে টান লাগছে, ব্যথা লাগছে, ওই জন্য হাঁটতে পারছে না, ঠিক করে পাটা ফেলতে পারছে না, কিন্তু ধরে ধরে হাঁটানোর চেষ্টা করছে। যে বলছে, ডক্টর প্রত্যেকদিন আপনাকে একটু একটু করে হাঁটতে বলেছে, তাহলে আপনি আস্তে আস্তে হাঁটতে পারবেন, আবার ঠিক মতো করে সুস্থ হয়ে যাবেন। তখন এই বলে হাঁটাচ্ছে, হাঁটাতে হাঁটাতে অনিরুদ্ধ পড়ে যাচ্ছে, তখন বানি ধরছে, তখন দুজনে একটু কাছাকাছি আসছে, তখন দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে সেখানে অন্তরা এসেছে। এসে তো মুখ ঘুরিয়ে নিয়েছে। বলে, ও সরি সরি, তোমাদেরকে সারপ্রাইজ দিতে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তখন অনিরুদ্ধ বলছে, আচ্ছা, অনেক পাকামি হয়েছে, এসো বসো। তো অন্তরা বসেছে। এবার বসে গল্প করছে, হাতে মানে ফুলের বুকে এনেছে, ফুল দিচ্ছে, গেট ওয়েল সুন বলছে। তো বানি কিন্তু চিন্তায় পড়ে গেছে অন্তরাকে দেখে। তো অনিরুদ্ধ বলছে, মনে মানে বলছে আর কি অন্তরাকে, তুমি সেদিন যদি আমাকে রক্ত দিয়ে না বাঁচাতে, তাহলে তো আমি বাঁচতামই না। তো অন্তরা বলছে, দেখলে তো, এটাই হচ্ছে ডেস্টিনি। মানে ভগবানও চাইছিল যে তোমার এই বোনই তোমাকে রক্ত দিয়ে বাঁচাক, মানে তোমার এই বোনের রক্তই তোমার শরীরে যাক। তো এই গল্প করছে। তো ওদিকে বানি কিন্তু মনে মনে চিন্তা করছে, অন্তরা এইভাবে হুট করে চলে এলো, এখন যদি মেসোমশাই দেখে ফেলে তাহলে কি হবে? অন্তরা সত্যিটা সামনে এলে তো বাড়িতে আগুন জ্বলবে। আর মিস্টার চ্যাটার্জির পক্ষে তো এখন এই সত্যিটা জানাটা ঠিক নয়, ওনার শরীরের পক্ষে, এমনিতেই উনি অসুস্থ। তো এমনটা ভাবছে, তখন অন্তরা বলছে, দিদি কোথায় হারিয়ে গেলে? বলে, না না, তোমাদের দাদা বোনের কথাই শুনছিলাম আর কি। বলছে, আচ্ছা অন্তরা, তুমি যখন আসলে কাউকে দেখতে পেলে না, কারোর সাথে দেখা হলো না? বলছে, না আসলে এখানে মনে হয় কাজের লোকই আসলে কোথাও একটা যাচ্ছিল, তো উনি আমাকে এই ঘরটা দেখিয়ে দিলেন। বলে, ও আচ্ছা। তো মনে মনে বলছে, যাক বাবা, কেউ দেখেনি, তবে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, এমনটা ভাবছে মনে মনে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। ভালো থেকো সবাই।